আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে, প্রয়োজন হলে আবারও দেবো এক নদী রক্ত। আমরা আমাদের ক্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দিব। ভারতের সাথে সাম্প্রতিক সময়ের উত্তেজনা খুবই উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি অপতৎপরতা চালাচ্ছে, বাংলাদেশি জনগণকে আরো একতাবদ্ধ করছে। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। এইবার বাংলাদেশ ভারত যুদ্ধ নিয়ে কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন আমাদের বগুড়ার কিং পিনাকি ভট্টাচার্য দাদা। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশ এবং ভারতের অবস্থা খুবই খারাপ, কখন যুদ্ধ লেগে যায় বলা যায় না, তাই আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব পিনাকি ভট্টাচার্যের কাছে, আর তার কাছ থেকে আজকে আমি শুনবো তিনি ভারতকে কি হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে, তেমন 10টা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার, হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফাভাবে সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল। 2 নাম্বার, বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল। সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতান্ত্রিক এবং মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে। 3 নাম্বার পয়েন্ট, দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিহ্ন করা হয়েছিল। জনপ্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে বারে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন। এক্ষেত্রে কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত বৃহত্তর গণতন্ত্রের দেশ ইন্ডিয়ার আচরণের বিন্দুমাত্র পার্থক্য ছিল না। সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে, ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া। অসংখ্য উদাহরণ আছে। 4 নাম্বার পয়েন্ট, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে। বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বিশ্ববিবেক জাগ্রত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, যেমন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, FIDH আর RFK হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এমন হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো। শুধু তাই না, গ্রেপ্তারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন। অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন। বিরোধী দলীয় সমাবেশ এবং আন্দোলনের উপরে সরকার সমর্থিত বাহিনী নিয়মিতভাবেই সংঘবদ্ধ হামলা করেছে এবং সকল ক্ষেত্রেই এইসব অপরাধীরা বিচার থেকে রেহাই পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী,
বিশেষ করে র্যাব এবং পুলিশ অজস্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামের ঘটনাগুলোতে বহু বিরোধী দলের নেতা কর্মী প্রাণ হারিয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক, নাগরিক সমাজের অজস্র নেতাকর্মীদের গুম করা হয়েছে এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সব সময় ভারত রাষ্ট্র। 5 নাম্বার পয়েন্ট, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনা অহরহই ঘটেছে। মুক্ত সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়েছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা, আটককৃতদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা হয়েছে। মানবাধিকার রক্ষা করতে চাওয়া ব্যক্তি এবং সংস্থাগুলোকে নিয়মিত হুমকি, নজরদারি এবং প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক সমর্থনই না, খুনি হাসিনা সরকারের এমন সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করে গোয়েন্দা তথ্য জুগিয়ে এবং নির্যাতনের নানান কৌশল শিখিয়ে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এখনো বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে ভারতীয় অফিসারেরা প্রশিক্ষক হিসেবে আছে বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। অন্তত 2 জনের পার্টিকুলার আমি পেয়েছি, ভেরিফাই করছি। বাংলাদেশের রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, এমনকি বাংলাদেশের আদালতের সাক্ষ্যকে আদালতের সামনে থেকে ছিনতাই করে গুম করে নিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে বাসা থেকে গ্রেপ্তারের পরে তাকে ভারতের সিমলায় পাওয়া যায়। মৌলানা সাইদির মামলায় আদালতের সামনে থেকে সাক্ষীকে ছিনতাই করে তাকে ভারতের জেলে ঢোকানো হয়। 6 নাম্বার পয়েন্ট, ফারাক্কা চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি। শুধু তাই না, তিস্তা সহ একটা নদীরও পানি চুক্তি সম্পন্ন করা হয়নি। ইন্ডিয়া থেকে আসা সব কয়টি অভিন্ন আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে ফেলেছে ভারত। সেদেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে। নদী আমাদের প্রাণ, আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম, জীবিকা আর প্রোটিনের উৎস, সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত, যা বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। 7 নাম্বার পয়েন্ট, নানা ধরনের ছলচাতুরি করে ট্যারিফ বসিয়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে। আর উল্টো দিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে 6 লাভ করে দিয়েছে। ফলে 2 দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান, যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে। 8 নাম্বার পয়েন্ট, বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে। খুনি হাসিনা নিজে, তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা, এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই জন্যে নিহত এবং আহতদের দায়ী করতেন। নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না। ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ স্পর্শী করেছে এবং প্রতিরোধের স্পৃহা গড়ে উঠেছে। তাদের আসাম রাজ্যের এনআরসি কার্যক্রম শেষে ভারত সরকার খুবই অন্যায্য এবং অন্যায়ভাবে সেখানে বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার অভিযোগ তুলে দোষারোপ এবং চাপ সৃষ্টি করেছে। শুধু তাই না, বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে। 9 নাম্বার পয়েন্ট, শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে।
একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বা আশ্রয় নিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে। ব্যবসা বাণিজ্য চলছে তুমুলভাবে। রোহিঙ্গা সমস্যায় ভারত সবসময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। 10 নাম্বার, খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে। বাংলাদেশের স্বার্থবিরোধী এমন সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে। ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে, আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে। শুধু পানি নির্ভরতাই নয়, বাংলাদেশের খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সবকিছুই ইন্ডিয়ার স্বার্থের অধীনে অনুকূলে তাদের পদতলে অর্পণ করেছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। এই সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার অন্যায় এবং অন্যায্য আচরণের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে, যে কারণে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এই পটভূমিতেই সংগঠিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তিই পায়নি, একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। তার কারণ জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা ফ্যাসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকতে পারছিল। তার প্রধান কারণ হাসিনাকে ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা। এই সত্য যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা এবং মর্যাদাকে গুড়িয়ে দিয়ে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এতই স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে। সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া। সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে। আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক ঘটতে দেখেছি। সেই কঠিন সময় 15 বছরের যাবতীয় জুলুম, নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের প্রভু সম সহযোগীর প্রতি সৃষ্ট ন্যায়সঙ্গত ক্ষোভের আগ্নেয়গিরি চাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুর্যোগগ্রস্ত সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলে এক কাতারে জড়ো হয়েছিল। ইন্ডিয়ার যাবতীয় প্রোপাগান্ডা এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার, বিদ্বেষমূলক বানোয়াট প্রচারণা, অভাবনীয় সংযম, প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছে। বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং তা থেকে সৃষ্ট শক্তিকে দুর্বল করতে ইন্ডিয়া বিপুল বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে। মিথ্যা প্রচারণায় নিয়োজিত করেছে তাদের মিডিয়াকে, সাথে যোগ দিয়েছে পলাতক খুনি ফ্যাসিবাদী শাসকের সহযোগীরা। হাসিনা সহ পলাতক বাকশালীরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচারের রসদ জুগিয়ে যাচ্ছে। কিভাবে? ইন্ডিয়ার দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে। বাংলাদেশে ক্রমাগত অস্থিতিশীলতা তৈরি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি, এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে
তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে। ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো। আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশে রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল, জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা। তারা সেই কাজ করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের। এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা, সেটা করতেও প্রফেসর ইউনূসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই। বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত না করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেন দরবার, তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা, শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা, ইন্ডিয়া প্রশ্নে দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কোণঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল? ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলেও বাংলাদেশের সকল ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি। এই দুর্বলতাই প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেকড়ের হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের। আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের। কি তামাশা! ইন্ডিয়া প্রশ্নের লুকোচুরি, দ্বিধা ও পুরনো নতজানু নীতি যতদিন বজায় থাকবে ততদিন ইন্ডিয়ার সেই আগ্রাসী আচরণ মোকাবেলা করা যাবে না। আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রু তার আধিপত্য বজায় রাখতে চাইবে। ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে। বাংলাদেশকে তার কলোনির মতো করে ফিরে পেতে চাইবে আবারও। হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম, অন্যায্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্ষিগত করেছিল তার সবকিছু বজায় রাখার পন্থা হিসেবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া, এইটা লিখে রাখতে পারেন। যারা ভারতের অনুগ্রহ লাভের ইঁদুর দৌড়ে লিপ্ত হলো তারাই বাংলাদেশের সবচেয়ে র্যাডিক্যাল অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সকে কোণঠাসা করার মিশনে নেমেছে। আপনারা দেখেছেন কিভাবে তারা ভারত প্রশ্নে নতজানু নীতি নিয়েছিল। আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে আর তিক্ততা বাড়াতে চাই না। মনে রাখবেন, আমি ইলিয়াস বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে একরোখা বিরোধিতা করে যাওয়াতেই ভারত প্রশ্নে সবার সুর পাল্টাচ্ছে। সরকারি শুধু না, রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি স্বচ্ছ এবং শক্ত ভূমিকা নিচ্ছে। আলহামদুলিল্লাহ। ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভীষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় আসার অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময়ে অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে। তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে। হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন, স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে। আমরা তা চাই না, আমরা কোনোদিন তা হতে দেব না। আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও। বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না, এটি একটি জ্বলন্ত আদর্শ, একটা সংগ্রামের প্রতীক। হাজার হাজার ছাত্র জনতার
রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারো পদতলে সমর্পণ করব না। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই, গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতার সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এদেশের বৈষম্য বিরোধী উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ, অভিন্ন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে। এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই, গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সংস্থাগুলো বসে 3টা সনদ লিখতে হবে। কি? উন্নয়নের নীতি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি। এই 3টাই হবে আমাদের ঐক্যের ভিত্তি। ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান, দেখে এইটা করতে পারেন কিনা, এটা করার হিম্মত হয় কিনা। যদি চান এটা লিখে দিতেও পারি। ঐক্য ঐক্য করে চিল্লান, কার ভিত্তিতে ঐক্য, কেন ঐক্য, সেটা ক্লিয়ার করে বলতে হবে। আর এইবার মেহেরবানি করে লড়াইয়ের সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই 3টা নীতি লেখার জন্য। এই 3টা নীতি বা 3টা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ বা চার্টার থাকে। নবী করিম পিস বি আপন হিম একটা চার্টার করছিলেন, মদিনা সনদ। এইরকম একটা সনদ বানান। বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্য না, বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্য। এটা আমাদের জাতীয় মর্যাদা, স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই লড়াইয়ে আমরা জয়ী হবই। দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে। প্রয়োজন হলে আবারও দেবে 1 নদী রক্ত। তবুও সেই আওয়ামী শাসনে, ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না। হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু। এর মাঝামাঝি বন্ধুরা, সেই বহু চর্চিত, বহু সন্দেহভাজন ব্যক্তি ডোনাল্ড লু আবার দক্ষিণ এশিয়ার সফর করতে এসেছেন। এখন করছেন, বর্তমানে ভারতে আছেন। আর এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ, কারণ আমরা জানি তার আগের সফরের পরেই বাংলাদেশে ঘটে গিয়েছিল এক বিশাল পরিবর্তন। শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করা হয়েছিল একটি বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী দ্বারা। আর এখন যখন ডোনাল্ড লু ভারতে, শ্রীলঙ্কা এবং নেপাল সফর করছেন কিন্তু বাংলাদেশে আসছেন না, তখন আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই ইউনূস সরকারকে নিয়ে তাদের মধ্যেও, মানে আমেরিকান ডিপ স্টেটের মধ্যেও অসন্তুষ্টির মাত্রা গভীর হয়েছে। তারা এবার সম্ভবত অনুধাবন করতে শুরু করেছে যে যাদের তারা মদত দিয়েছিল তাদের যোগ্যতা কতটা সীমিত এবং তাদের প্রশাসনিক দক্ষতার কতটা অভাব রয়েছে। এবং এই অযোগ্যতা ও নেতৃত্বের দুর্বলতার কারণে ইউনূস সরকার জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে, যা তারা স্পষ্ট দেখতে পেয়েছে। বন্ধুরা, ডোনাল্ড লুর এই সফরটি কেন্দ্র করে আজ আমরা আলোচনা করছি। আর বর্তমান সরকারের ভয়াবহ ব্যর্থতা এর মধ্যে ফুটে উঠবে আপনাদের সামনে। বর্তমান সরকার কিভাবে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে একেবারে পদদলিত করছে। ডোনাল্ড লুর এই সফর আমাদের সুযোগ করে দিয়েছে এসব কথা আবারও সামনে তুলে ধরার। আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ড লু এখন ভারত সফর করছেন এবং সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করছেন। আর ভারতের পর তিনি যাবেন হচ্ছে শ্রীলঙ্কা ও নেপালে। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন তিনি বাংলাদেশে আসছেন না, যেখানে এই সফরে সর্বপ্রথম তার বাংলাদেশে আসার কথা, কিন্তু বাংলাদেশে না এসে শ্রীলঙ্কা, নেপালে পর্যন্ত যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আসছে না। অর্থাৎ এর মধ্যে কিছু একটা ম্যাটুকুলাস তো হয়েছে, তাই না? নইলে এরকম কেন হবে? তো সেই বিস্তারিত ব্যাখ্যা আলোচনাতে আমরা যাব, কিন্তু তার আগে এই যে রিপোর্ট, এটা আপনাদেরকে একটু পড়ে শোনাই, যাতে সমস্ত খবর আপনারা বুঝতে পারেন যে কি হয়েছে না হয়েছে বিগত কাল থেকে।
বন্ধুরা, বাংলাদেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এই খবরটি ছাপা হয়েছে। আমি আপনাদেরকে দৈনিক জনকণ্ঠ থেকে পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, শিরোনাম হচ্ছে ভারত সহ দক্ষিণ এশিয়ার 3 দেশ সফর করবেন ডোনাল্ড লু। আচ্ছা বন্ধুরা, প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে, বন্ধুরা ভালো করে লক্ষ্য করবেন এই লাইনটি কি বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার 3টি দেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে। এখানে আমি বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা এর পরে আসছি, আগে খবরটা শেষ করি। বন্ধুরা, 3রা ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর 8 দিন ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তিনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্বর্তীমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। ভারত সফরকালে দেশটির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রেক্ষিত ইস্যুগুলো স্থান পাবে। সুতরাং বন্ধুরা, এর কারণ কেন এই পরিবর্তন, এর কারণ অনুসন্ধান করতে গেলে আমরা দেখতে পাব বর্তমান পরিস্থিতি এবং এই সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা কমে যাওয়া। বিদেশি কূটনৈতিকরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বর্তমান সরকারের অযোগ্যতার কারণে তাদের সমর্থন প্রত্যাহার করার দিকে ঝুঁকছেন, আর এর ফলে তারা বাংলাদেশে এসে আর কোনো ফলপ্রসূ আলোচনা করতে চাইছেন না। বন্ধুরা, ইউনূস সরকারের ব্যর্থতা, জনগণের প্রতি তাদের অমানবিক আচরণ এবং রাজনৈতিক দুর্বলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন স্পষ্ট হয়ে উঠেছে। তারা স্বীকার করবে না, কিন্তু স্পষ্ট। তাই ডোনাল্ড লু এবার আর বাংলাদেশে আসছেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে এই সরকারের সাথে আলোচনার মাধ্যমে কোনো দীর্ঘমেয়াদী ফলাফল অর্জন সম্ভব নয়। আর বন্ধুরা, এই কারণ একটাই, বর্তমান সরকারের উপরে তাদের আস্থা উঠে গিয়েছে। এটাই কারণ। একটি অযোগ্য সরকার যেভাবে বাংলাদেশকে অবনতি ও সংকটে ফেলছে তার প্রমাণ তো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এখন, তাই না? জনগণের অধিকার হরণ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং শাসন ব্যবস্থাকে দুর্বল করে তারা নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে চায়। কিন্তু ইতিহাস বলে এভাবে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না, তাতে সুৎখোর বাবার গায়ে যতই জোর থাকুক না কেন। বন্ধুরা, ডোনাল্ড লুর এই সফর আমাদেরকে স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে যে বিদেশি কূটনৈতিকরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এখন ইউনূস সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহারের দিকে ঝুঁকছেন। তাদের ধারণা যে বর্তমান সরকার দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং একাধিক ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের অবমাননা করেছে। উদাহরণস্বরূপ আমরা এই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কিছু স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবো। বন্ধুরা, ডোনাল্ড লু বলছি, ট্রাম্প এখনও ক্ষমতায় আসেনি, কিন্তু ট্রাম্পের কি বার্তা, এবং কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিংকেন যে মুখপাত্র, তিনি কি বলেছিলেন বাংলাদেশকে নিয়ে, আমরা মানবাধিকার স্পষ্ট দেখতে চাই, এইসব বিভিন্ন কথা। এবং গতকালই যুক্তরাজ্য, ব্রিটেন থেকে একটি সংবাদ এসছে যেখানে ব্রিটেন বলছে যে তারা বলে দিয়েছে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে। এই খবরটি নিয়ে আমি কালকে আসছি পরের প্রতিবেদনে। বাংলাদেশকে এক কথায় তারা সরাসরি না হলেও পরোক্ষভাবে তারা বলে দিয়েছে যে বাংলাদেশে এখন জঙ্গিবাদ যে বিষয়টা, সেটা মাথাচাড়া দিয়ে উঠেছে, তাই বাংলাদেশে ভ্রমণ করা থেকে আপনারা সাবধান। সুতরাং তাদের এই সব স্টেটমেন্ট এবং এই সব প্রতিবেদন থেকেই আমরা বুঝতে পারছি তারা কতটা ইউনূস সরকারের
মাথার হুপর থেকে হাত সরিয়ে নিয়েছে। আর এই সব কিছুর ফলে তারা বাংলাদেশে এসে আর কোনো ফলপ্রসূ আলোচনা করতে চাইছে না। ডোনাল্ড লুর ভারত, শ্রীলঙ্কা এবং নেপাল সফর এটাই নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি কার্যকর অংশীদার তো খুঁজছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের অযোগ্যতা এবং বেইমানি, দুর্বল নেতৃত্ব তাদের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে বাধা দিচ্ছে। ডোনাল্ড লু হয়তো আর বাংলাদেশে আসছেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে এই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশেষ কোনো ফায়দা, দীর্ঘমেয়াদী কোনো ফলাফল অর্জন সম্ভব নয়। কারণ ইতিমধ্যেই তারা গণতন্ত্র থেকে বেরিয়ে এসে জঙ্গিবাদীদের উপরে টেনে তুলছে, যাতে নিজেরা ক্ষমতায় টিকে থাকতে পারে। ইউনূস চলে গেলে ইউনূসের ছাত্রদের যে সমন্বয়কদের যে রাজনৈতিক দলটা আসছে সেটা যেন ক্ষমতায় আসতে পারে, তাই তারা জঙ্গিবাদকে মদত দিচ্ছে। সুতরাং ইউনূস সরকার আমেরিকার মদতে ক্ষমতায় আসার পরও খেলাটা ঘুরে গিয়েছে। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সহযোগিতা সরকার হারিয়েছে এবং তাদের অযোগ্যতা ও অমানবিক আচরণ তাদের পতনকে আরও নিশ্চিত করে তুলেছে এবং জনগণের অসন্তোষ শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনার মতো নেতৃত্ব ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, বিশেষ করে কারণ এই জঙ্গিবাদ, এদেরকে দমন শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে বারবার আমাদেরকে দেখিয়েছে তারা দেশের স্বাধীনতার উন্নতি চায় না, তারা পাকিস্তানপন্থী চিন্তাধারার উন্নতি চায়। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ভালোবাসা, মুক্তিযুদ্ধের গৌরবকে স্মৃতি করে বুকে আঁকড়ে রাখা জনগণকে তারা এখন পরিণত করেছে এক নিষ্পেষিত গোষ্ঠীতে। তার প্রমাণ ইউনূস সাহেব আমাদেরকে রোজ দিচ্ছে। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল কি? ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন সরকারকে ব্যবহার করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রভাব বাড়ানো। তারা ভেবেছিল যে তাদের সমর্থিত বাংলাদেশ সরকারের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করা যাবে। এই সরকারকে ব্যবহার করে, মানে সুৎখোর সরকারকে ব্যবহার করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা পূর্ণাঙ্গ প্রভাব বজায় রাখার চেষ্টা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছে যে বর্তমান বাংলাদেশ সরকারের মাধ্যমে সেই কৌশলগত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়, কারণ এখানে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে গিয়েছে। এই সরকার প্রশাসনিক অক্ষমতা এবং তাদের যে নেতৃত্বের দুর্বলতা রয়েছে, তাদের সেই পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে দেবে। আর এই কারণেই যুক্তরাষ্ট্র আবার ভারতের দিকে ফিরে গিয়েছে, তাছাড়া কোনো উপায় নেই। ভারত একটি শক্তিশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রভাব রক্ষা এবং বৃদ্ধি করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভারত ছাড়া উপায় নেই, কারণ জঙ্গিবাদ ভারত মদত দেয় না। এখন এই কারণে ডোনাল্ড লু এবার প্রথমে ভারত সফর করছেন। ভালো করে আপনি একবার বিচার করে দেখুন, যদি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সফল হতো, তবে এই সফরের প্রথম গন্তব্য অবশ্যই বাংলাদেশে হতো। ফলে এখন এটি স্পষ্ট যে ভারতে তাদের আস্থা আবারও পুনর্প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ভারতকেই ইন্দো প্যাসিফিক কৌশলের মূল অংশীদার হিসাবে দেখতে চাইছে। এখন ডোনাল্ড লুর এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করতে চাইছে যে ভারতের নেতৃত্ব ও ভূমিকা ছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তাই তারা এই সফরের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকার কার্যত তাদেরকে উপেক্ষা করে দিয়েছে, যা তাদের অযোগ্যতা ও ওই দুর্বল নেতৃত্ব সেটাই স্পষ্ট প্রমাণ করেছে। তাই ডোনাল্ড লু নেপাল ও
ও শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশে সফর করলেও বাংলাদেশে আসছেন না, কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই সরকার, এই সুৎখোর সরকার, জঙ্গিবাদী সরকার তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য কার্যকর হবে না। যুক্তরাষ্ট্র এখন আবার সেই জন্য ভারতকে তাদের প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করছে এবং এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের উপর নির্ভরশীল হচ্ছে। এটি দর্শকদের বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থা হারানোর একটা স্পষ্ট ফলাফল এবং তারা বুঝিয়ে দিয়েছে যে ভারতই তাদের জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর অংশীদার। যেমন চায়নার বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ রোড যে প্ল্যান, সেটা আজও সফল হয়েছে পাকিস্তানে? হয়নি তো। কেন হয়নি? কারণ এই যে আমাদের ইউনুস সাহেবের যে মানে চিন্তা ভাবনা, যে উদ্দেশ্য, যে আর কি পরিকল্পনা, সেটা তো পাকিস্তানেও আছে, জঙ্গিবাদকে মদদ দেওয়া। তো সেই জঙ্গিবাদ মদদ দিতে গিয়ে পাকিস্তানে চায়নার পরিকল্পনা সফল হয়নি। তো সেরকমই আমেরিকাও বুঝতে পেরেছে যে ইউনুস যখন জঙ্গিবাদকে মদদ দিচ্ছে, সেখানে আমাদের যে ম্যাটুকুলাস পরিকল্পনা সেটাও সফল হবে না। সুতরাং যে বৈদেশিক জোরের কারণে এই সুৎখোর সরকার এতদিন হম্বিতম্বি করছিল, সেটা এবার কালে কালে ফুরিয়ে আসতে শুরু করেছে। আরও একবার যদি ট্রাম্প চেয়ারে বসতে দাও, শুধু একবার, তারপর আসল খেলা শুরু হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখেছি উন্নতি, দেখেছি দেশের সঠিক পথ চলা, আর ইউনুস সরকার সেই পথ চলা থামিয়ে দিয়েছে, দেশকে পিছিয়ে দিয়েছে। আমরা যদি এই রকম, এটা যদি স্বাধীন দেশ হয়, এটা যদি উন্নত দেশ হয়, ইউনুস সরকারের আমলে যা দেখছে মানুষ, তাহলে ওই স্বৈরাচারী শাসকই দেশের মানুষের জন্য অনেক ভালো ছিল। দেশের উন্নতির জন্য ওই স্বৈরা শাসক বারবার চাই, এরকম উন্নত শাসক চাই না যে দেশের মুক্তিযোদ্ধাকে মিটিয়ে দিতে এসেছে। বন্ধুরা, এভাবেই আমাদের এই আলোচনা চলবে, যাতে আমরা সবাই জানতে পারি কবে, কখন, কিভাবে এই সরকারের পতন ঘটবে, কিভাবে এদের ব্যর্থতার শেষ পরিণতি হবে। আমরা এখন এই নিয়ে আরও তথ্য, আরও প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসব, যাতে আমাদের দর্শকরা জানতে পারেন কিভাবে সুৎখোর অবৈধ সরকারকে হটিয়ে আবারও শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব। সুতরাং আমাদের সাথে থাকুন এবং এই সরকারের পতন ও বাংলাদেশের নতুন এক সূচনার গল্প আমরা একসাথে লিখব। আপনারা যারা বাংলাদেশের প্রকৃত উন্নতি দেখতে চান, তাদের জন্য এই ভিডিও। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিও। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিও। এখন শেষ করার আগে কমেন্ট বক্সে আপনাদের কাছে জানতে চাইব, ডোনাল্ড লু ভারত, নেপাল, শ্রীলঙ্কা সফর করেছেন, কিন্তু বাংলাদেশে কেন তিনি আসছেন না, যেখানে বাংলাদেশেই প্রথমে আসার কথা ছিল? এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এই ভিডিওতে আমি যে আলোচনাগুলো করলাম, সেগুলোর সাথে আপনি কি সহমত? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, নাকি এর মধ্যে আপনি আলাদা কোনো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন? যেটাই ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আমাদেরকে উৎসাহিত করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আজকের ফুল ভিডিওটি দেখছেন তাদেরকে আমি আমাদের চ্যানেল থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, আজকের যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেলেন, সেখানে দেখানো হয়েছে পিনাকি ভট্টাচার্য মেইন ফোকাসে ছিলেন। এই পিনাকি ভট্টাচার্যর বাসা কিন্তু আমাদের বগুড়ায়, আর উনি খুবই একজন ভালো লোক। উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।